ব্যাংক খাতই দেশের অর্থনীতির জন্য অ্যাকিলিস হিল বা সবচেয়ে দুর্বল জায়গা। বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই ও মেট্রোপলিটন চেম্বারের বাজেট আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তাদের মতে সংকট সমাধানে উদ্যোগ না নিলে পরিস্থিতি হবে ভয়াবহ। অভিযোগ করেন, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রায় হয়রানির শিকার হতে পারেন মাঠ পর্যায়ের করদাতারা। এ সময় ফাঁকি বন্ধে পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ঘোষণার পরই প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলেছে নানা মহল। তবে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজেট বাস্তবায়নকে কঠিন বলছেন অনেকে, যা আরও একবার উঠে এলো বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই ও মেট্রোপলিটন চেম্বারের যৌথ আলোচনায়। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, এনবিআরের বাড়তি আয়ের চাপে হয়রানির শিকার হবেন মাঠ পর্যায়ের করদাতারা। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের চাপের ফলে মাঠ পর্যায়ে করদাতারা হয়রানির শিকার হতে পারে। অর্থনীতিবিদদের মতে দেশের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ ব্যাংক খাতের পুনরুদ্ধার। এই খাতে স্থিতিশীলতা ফেরানো না গেলে যা অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে অ্যাকিলিস হিল বা সবচেয়ে দুর্বল জায়গা। Left unresolved, the banking crisis could become the Achilles heel of the Bangladesh economy. Bangladesh cannot grow its way out of the current slowdown without first fixing its banking system. The restoration of the banking sector should be treated as the country's foremost economic priority. স্পেশালি করাপশন কিভাবে বন্ধ করা যাবে সেটার একটা জন্য কোনো মেজার থাকলে ভালো ছিল। ব্যাংকিং সেক্টর রিফর্মের একটা এলিমেন্টে একটু ডিটেল করা দরকার ছিল। অ্যাডমিনিস্ট্রেশন কালেকশনের সেপারেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। ওগুলোতে যদি একটু ডিটেল করে করা যেত ভালো ছিল আমাদের জন্য। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় বাড়াতে পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগ বাড়াতে আস্থা ফেরানো, জ্বালানি নিরাপত্তা ও নীতির ধারাবাহিকতা নিশ্চিতে বাজেটে জোর দেওয়া হয়েছে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজস্ব ব্যবস্থাপনায় আমাদের কৌশল কি? কৌশল হচ্ছে 3R, অর্থাৎ হচ্ছে যে আমরা প্রথমভাবে বলছি যে রিকভারি, সেকেন্ড হচ্ছে রেস্টোরেশন, থার্ড ফেজ হচ্ছে রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। তিনটা ক্ষেত্রে টাস্ক ফোর্স করা হয়েছে এবং প্রতিনিয়ত কাজ হচ্ছে। এই বাজেট শুরু হলে আমরা পুরো যেমন হচ্ছে যে একটা ক্যালেন্ডার থাকে না, যে মাইলস্টোন পার মান্থ, there will be a milestone per month with each of the 3 sections. ইরান যুদ্ধের পর জ্বালানি আমদানিতে বাড়তি $3.5 বিলিয়ন ব্যয় হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে বিএনপি সরকার। We are trying to have a energy security hub for the whole region. মইনুল হাসান, ৭১, ঢাকা। ব্যবসা বান্ধব বাজেট দিলেও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কায় খোদ অর্থমন্ত্রী। বিনিয়োগ খরা কাটাতেও নেই সুনির্দিষ্ট রূপরেখা। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আয়োজিত বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। এ সময় এনবিআরের সংস্কারে ধীরগতি ব্যবসায়ীদের হুমকির মুখে ফেলছে বলে জানান বিসিআই সভাপতি। রাকিব আল জাবেদের রিপোর্ট। ধন্যবাদ সবাইকে। বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই। বাজেটকে ব্যবসা বান্ধব উল্লেখ করলেও এর বাস্তবায়ন নিয়ে সংশয়ের কথা জানান এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন। বলেন, সঠিক নীতিমালার অভাবে আসছে না প্রত্যাশিত বিনিয়োগ, যা সমাধানেও নেই সুস্পষ্ট রূপরেখা। এনবিআর সংস্কারের ধীরগতিকে ব্যবসায়ীদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন বিসিআই সভাপতি। সরকার যে বাজেট দিয়েছে, বাজেটটা কিন্তু অত্যন্ত পজিটিভ। আমার ফ্রম বিজনেস পার্সপেক্টিভ, অর্থমন্ত্রী কিন্তু পোস্ট বাজেট প্রেস কনফারেন্সে বলেছে 80% যদি অ্যাচিভ করলে উইল হ্যাপি। তার মানে হি ইজ অলসো ইন ডিলেমা যে আসলে কতটুকু হবে। এনার্জি সিকিউরিটি ইজ মাস্ট, পোর্ট এবং লজিস্টিক সাপোর্ট ইজ এ নেসেসারি এবং ইট হ্যাজ টু বি এ কস্ট এফেক্টিভ। আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই, আইন শৃঙ্খলার উন্নতি লাগবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বলেন, এনবিআর চেয়ারম্যান বলেন বা ইভেন সেক্রেটারি লেভেলে যারা থাকেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো একটা মনোভাব নিয়েই দেশ চালাতে চান। শুধু আজকের সরকার বলবো না, অতীতে কম বেশি এটা থাকে, কিন্তু যারা বাস্তবায়নে থাকে, আমি নাম বললেও বলে যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, ইন্সপেক্টর লেভেল বা যারা জুনিয়র লেভেলে থাকেন, তারা তো আসলে এই রাষ্ট্রের ভালোটা না থেকে শুধু ব্যক্তি ভালোটাই দেখেন। বৈঠকে মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য সবচেয়ে বড় সমস্যা বলে জানান পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। আর র্যাপিড চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগ না হওয়ায় কমছে কর্মসংস্থান। গার্মেন্টসের ব্যবসা বাণিজ্য শ্রত, আর অন্যগুলো আমরা দেশের মধ্যে বিক্রি করি, সেখানে কনজিউমারদের ইনকাম যথেষ্ট পরিমাণে কমে গেছে। এই বৃত্ত আমাদেরকে ভাঙতে হবে, কোনো সোজা সলিউশন নাই।
Stabilization should be the most important objective at this time. এই মুহূর্তে অর্থনীতির সবচাইতে বড় প্রবলেম আমি মনে করি ইনফ্লেশন। এনার্জি ইজ a big crisis, banking is a big crisis. So in advance income tax যেটা import stage on industrial materials যেটা 5% ছিল সেটা এখন গভর্নমেন্ট 4% করেছে, which I think is very positive. বৈঠকে বিপুল রাজস্ব আদায় এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। ট্যাক্সটা বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেবে সরকার, আর এনবিআর কি নেবে? আমি আজকে মধ্যে কোনো দিক নির্দেশনা পাই না কিন্তু আজকে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। পুরনো মালিকদেরকে শেয়ার ফেরত, পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ ৭ দফা দাবিতে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠক করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা, যা না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আর এই দাবির সাথে সম্মত ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবিও। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেজবা হাসানের রিপোর্ট। খুরশিদ আলমের পর্ষদ ভেঙে দেওয়ার ৩ দিন গড়ালেও দাবি আদায়ে অটল ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বুধবার এ নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করতে যান গ্রাহকদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে গভর্নর আলোচনার দায়িত্ব দেন ডেপুটি গভর্নর কবির হোসেনকে। দীর্ঘ বৈঠকে সব দাবি তুলে ধরেন প্রতিনিধিরা। বৈঠক শেষে জানান, দাবিগুলো আইন অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজ তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে, তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, চারিত্রিক দিক থেকে, তাহলেই আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়ালি ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। গভর্নরের সঙ্গে এদিন বৈঠক করেন ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবিও। সক্ষমতা থাকলে তা পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন সংগঠনটির সভাপতি। জেনুইনলি কোনো মালিককে যদি সরাতে হয় সেটা আনার পক্ষে আমরা, যদি তারা ভালো করতে পারে, হয় নট দে শুড বি ইনভাইটেড এগেইন টু রেস্কিউ সালভেজ দি ব্যাংক, হয় নট, এটা করা উচিত আমি মনে করি, যদি জেনুইন লোক হয়। মুখপাত্র জানান, আইন অনুযায়ী মালিকানা ফিরিয়ে দেবে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো ম্যানেজমেন্ট লেভেলে হয়তো বা সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেই কাজগুলি তো আটকে যাবে। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই ওয়াকিবহাল এবং তারা কাজ করছে, অ্যানালাইসিস করবেন, তারা দেখবেন যে আইন কি বলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এদিকে তারল্য সংকট মোকাবেলায় বুধবারও আরও ১,০০০ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে মোটটা দাঁড়ালো ৭,৫০০ কোটিতে। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ২০২৫ সালেই প্রায় ১ লাখ কোটি টাকা খেলাপি ঋণ পুনর্তফসিল করেছে বাংলাদেশ ব্যাংক, যার বড় একটা অংশ আবারও খেলাপিতে পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। বিশ্লেষকরা বলছেন, নিয়ম পরিবর্তন করে সুবিধা দেয়ায় প্রকৃতপক্ষে কোনো উপকার হয়নি ব্যাংক খাতে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কম দেখাতে এবং গ্রাহকদের ঋণ নিয়মিত রাখার সুযোগ দিতে ব্যাপক হারে পুনঃতফসিলের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী শুধু ২০২৫ সালে যার পরিমাণ ছিল ৯৮,৪৩৩ কোটি টাকা। এ অঙ্ক গেল ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে ব্যাংক খাতে মোট পুনঃতফসিলকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪.৫ লাখ কোটি টাকা। বর্তমানে পুনঃতফসিলকৃত ঋণের ৫৭% রয়েছে দেশের শীর্ষ ১০ ব্যাংকে, আর প্রায় ১/৩ হয়েছে শিল্প খাতে। ১৮ সালের পর থেকে যেভাবে লেন্ডিং হয়েছে, আনবিলিভেবল, মানে লেফট এন্ড রাইট লেন্ডিং করেছে, টাকা পয়সা দিয়ে কোনো হিসাবপত্র নাই, কোনো মতো দেখা নাই, কোনো কাস্টমার ঠিক আছে নেই, কোনো জাজমেন্ট নাই। এখন যে পর্যায়ে পড়ে গেছে, ভেরি ডিফিকাল্ট পজিশন। অন্যতম সমস্যা হচ্ছে যে একটা তো হচ্ছে দুর্নীতির একটা দিক আছে, সুশাসনের ঘাটতি, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে বিজনেস মডেলটারই একটা সমস্যা। এই যে ব্যাংক শর্ট টার্ম ডিপোজিট ভিত্তিক ঋণ নিয়ে লং টার্ম কাজ করতে গিয়ে এই যারা হয়তো সৎ উদ্যোক্তা তারাই কিন্তু ইয়েতে পড়ছে। এখানে আমাদের খেলাপির নানা ডাইমেনশন কেন হচ্ছে, কোন জায়গায় আসলে শক্তিশালীভাবে সহায়তাগুলো করা দরকার, সেখানে নজর দেওয়া দরকার। ব্যাংকাররা বলছেন, আগের সরকারের সময়ে খেলাপি ঋণ কম দেখানোর জন্যই পুনঃতফসিল নীতিমালা অনেকটাই শিথিল করা হয়েছিল।
2022 সালে পুনঃতফসিলের ক্ষমতা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার পর এর প্রবণতা আরও বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে পুনঃতফসিলকৃত ঋণের প্রায় 40% আবার খেলাপিতে পরিণত হয়েছে। সদুদ্দেশ্যেই পদক্ষেপ নিলাম যে যেহেতু তারা বলছে যে জেনুইন গ্রাউন্ডে তারা খেলাপি হয়ে গিয়েছে, অর্থাৎ তাদেরকে যদি আমরা পলিসি কিছুটা রিভাইজ করে হলেও সাপোর্ট দিই তবে তারা ঘুরে দাঁড়াতে পারবে। এবং দেখা যাচ্ছে তারাও একটা বড় অংশ ঘুরে দাঁড়াতে পারছে না। যারা পারছে না তাদের ব্যক্তিগত সমস্যা, মানে ওই প্রতিষ্ঠানের সমস্যা, নাকি পলিসির মধ্যেই কোনো প্রকার পলিসির মধ্যে কোনো ত্রুটি ছিল, এটা আমরা দেখবো। প্রয়োজনে আরেকটা পদক্ষেপ নিব, তা না হলে তো অর্থনীতি কখনই ঘুরে দাঁড়াবে না। বর্তমানেও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিয়ে 2% অর্থ জমার সাপেক্ষে খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিয়মিত করার সুযোগ দেওয়া হচ্ছে। আর গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ পুনঃতফসিলকৃত এবং অবলোপন করা ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে 10,87,590 কোটি টাকা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। নতুন বাজেটে 98% উন্নয়ন প্রকল্পই জীবাশ্ম জ্বালানি নির্ভর, যা জ্বালানি রূপান্তর ও ভারসাম্য রক্ষার পরিকল্পনা বিরোধী। এক সংবাদ সম্মেলনে কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জানান, মুখে বলা হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা ও বরাদ্দ নেই নবায়নযোগ্য জ্বালানিতে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সম্প্রতি ইরান যুদ্ধের নজিরবিহীন সংকট সামাল দিতে সরকারকে বাড়তি খরচ করতে হয় প্রায় $2.5 বিলিয়ন। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই নির্ভরতা থেকে বের হওয়ার পরিকল্পনা সরকারের, যা বিবেচনায় প্রস্তাবিত বাজেটে দেয়া হয় বৈদ্যুতিক গাড়ি আমদানি ও চার্জিং স্টেশন স্থাপন সহজ করার প্রতিশ্রুতি। কিন্তু সংবাদ সম্মেলনে সিপিডি বলছে, বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ সৃষ্টি করা হলেও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে কঠিন শর্তের বেড়াজালে বন্দী রাখা হচ্ছে। বিপরীতে বরাবরের মতোই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে তেল, গ্যাস ও কয়লায়। সরকারের রাজস্ব কাঠামো এখনো বৈষম্যমূলক, যেটা অনেকভাবেই জীবাশ্ম জ্বালানিকে সহযোগিতা করছে এবং এ কারণে ভোক্তা থেকে শুরু করে বিনিয়োগকারী এবং কি শিল্প কারখানার মালিক সকলে এখনো কৃত্রিমভাবে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দিচ্ছেন। ডিলে ইজ কস্টলি। যদি কোনো কারণে সরকার এই ট্রানজিশনে ফেল করে, এখন 5% আছে, তাই অন্য সরকারের আমি বুঝলাম, কিন্তু বড় ধরনের পে কিন্তু এই সরকারকে করতে হবে যদি এই ভুলটা করে, কারণ আজকে কিন্তু আমরা অলরেডি পে করছি। সিপিডি বলছে, নবায়নযোগ্য জ্বালানিতে 20 থেকে 30% উন্নয়ন বরাদ্দ দরকার, অথচ প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে মাত্র 2%। বলা হয়, এই খাতে আরও শুল্ক ছাড়, শর্ত শিথিলের পাশাপাশি দরকার সবুজ রাজস্ব নীতি ও বিশেষ ভর্তুকি তহবিল। এলএনজির জন্য আপনি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য সুবিধা দেবেন, কয়লা আমদানির সুবিধা 2030 সাল পর্যন্ত দেবেন, অথবা আপনি ইস্টার্ন রিফাইনারি এক্সপ্যানশন এন্ড মডার্নাইজেশনের জন্য প্রকল্প রাখবেন এবং দেশের থেকে কয়লা এক্সপ্লোরেশনের জন্য আপনি বাজেট রাখবেন। এটা দিয়ে বোঝা যায় যে আপনি স্বল্প মেয়াদে ভাবছেন না, আপনি দীর্ঘমেয়াদেই জীবাশ্ম জ্বালানিকে এখনো মাথার ভিতরে ওই জিনিসটি রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিচালন ব্যয় 8% বৃদ্ধিরও তীব্র সমালোচনা হয় এই অনুষ্ঠানে। এবারও 17,345 কোটি টাকার মতো একটা বরাদ্দ তারা পেয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দের একটি অংশ পানি ব্যবস্থাপনায় দেওয়ার দাবি জানিয়েছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। বুধবার ওয়াশ পোস্ট বাজেট মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও অদক্ষতায় বড় ধরনের অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। এতে জনগণের অর্থের কার্যকারিতা নষ্টের পাশাপাশি বাধাগ্রস্ত হয় উন্নয়ন প্রক্রিয়া। তাই বাস্তবায়ন ব্যর্থতাকে দুর্নীতির মতো সমান ক্ষতিকর বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, অনেক ক্ষেত্রে প্রকল্পের অবকাঠামো নির্মাণ হলেও অদক্ষতায় সুফল মেলে না। Declining trend has been halted and reversed. এটা কিন্তু is a positive development. আমরা প্রথমেই সেটাকে appreciate করতে চাই। So absolute terms এ wash allocation বেড়েছে, কিন্তু তুলনামূলক বিবেচনা যদি করি যে ন্যাশনাল বাজেট যে হারে বেড়েছে সেই হারে কি ওয়াশ অ্যালোকেশন বেড়েছে কিনা, অথবা এডিপির আকার যেভাবে বেড়েছে সেই তুলনামূলকভাবে কি রেটে প্রপোর্শনেটলি কি বেড়েছে কিনা। যুদ্ধবন্ধে ইরানকে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন খবরকে উড়িয়ে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান,
শর্ত সাপেক্ষে বিনিয়োগ তহবিল হিসেবে এই অর্থ পাবে দেশটি, যেখানে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, উপসাগরীয় আরব দেশ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠান। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। পারমাণবিক কর্মসূচি বন্ধ, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংসের মতো শর্ত পূরণ হলে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল পাবে ইরান। দেশটিতে বিনিয়োগ উৎসাহিত করতে এমন একটি চুক্তির রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যার বিরোধিতায় মার্কিনপন্থী রক্ষণশীলরা। এর আগে ইরানকে ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন খবর ছড়িয়ে পড়লে ব্যাখ্যা দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ক্ষতিপূরণ কিংবা সহায়তা নয়, বিনিয়োগ তহবিলের বিষয় স্পষ্ট করেন তিনি, যার সত্যতা নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে বেসরকারি বিনিয়োগ তহবিলে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, উপসাগরীয় আরব দেশ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠান। তবে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে $40 বিলিয়ন দাবি করেছিল ইরান, যা মানতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। তার বদলে প্রস্তাব রাখা হয় পুনর্গঠন ও উন্নয়ন তহবিলের, যার আওতায় ঋণ সুবিধার ব্যবস্থার পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থাপনার পুনর্গঠনে অর্থায়ন করা হবে। 9 কোটি 20 লাখের শিক্ষিত জনগোষ্ঠীর দেশ ইরান। প্রাকৃতিক গ্যাস মজুদে দেশটির অবস্থান দ্বিতীয়, আর অপরিশোধিত তেলে চতুর্থ। পাশাপাশি পেট্রোকেমিক্যাল, খনিজ সম্পদ, পর্যটন, কৃষি সহ সম্ভাবনাময় নানা খাতে সমৃদ্ধ দেশটি। অথচ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বাণিজ্য নিষেধাজ্ঞায় বৈশ্বিক পুঁজিবাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান। তাই উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও বিগত 4 দশকে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে নামমাত্র। অবশ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা জব্দকৃত $25 বিলিয়ন সম্পদ অবমুক্তের আলোচনার সাথে বিনিয়োগ তহবিলের সম্পর্ক নেই। তাই চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কার্যকর হচ্ছে না তহবিল গঠন। নুসরাত মৌমি, 71। ডমিনোজ, পাপা জনসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সাথে তীব্র প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরে লোকসানে বৈশ্বিক রেস্তোরাঁ চেইন পিৎজা হাট। ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটিকে এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মূল কোম্পানি ইয়াম ব্র্যান্ডস। দুটি আলাদা চুক্তির মাধ্যমে $270 কোটি বিনিময়ে মালিকানা সত্ত্ব ছাড়ছে তারা। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। তীব্র প্রতিযোগিতা ও পুরনো ধাঁচের আউটলেটের কারণে দীর্ঘদিন ধরে লোকসানে জনপ্রিয় রেস্তোরাঁ চেইন পিৎজা হাট। তাই এর মালিকানা সত্ত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান ইয়াম ব্র্যান্ডস। আলাদা চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের কাছে $270 কোটি বিক্রি করে দিচ্ছে পিৎজা হাটকে। ইয়াম ব্র্যান্ডসের পক্ষ থেকে জানানো হয় $150 কোটি বিনিময়ে পিৎজা হাটের আন্তর্জাতিক ব্যবসা যাচ্ছে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান লং রেঞ্জ ক্যাপিটালের কাছে। আর শুধু চীনের বাজারে ব্যবসা পরিচালনায় $120 কোটি পিৎজা হাটকে কিনছে ইয়াম চায়না হোল্ডিংস। মূলত ডমিনোজ, পাপা জনস এবং লিটল সিজার্সের মতো চেইনগুলোর রমরমা ব্যবসা তীব্র প্রতিযোগিতার মুখে ফেলে পিৎজা হাটকে। এছাড়া ক্রেতা আকর্ষণে মূল্যস্ফীতির সময়ও প্রতিযোগিতার আগ্রাসী ছাড়ের পাশাপাশি মাঝারি আকারের আঞ্চলিক চেইনগুলোর বাজার দখল বিপাকে ফেলে জনপ্রিয় এই ব্র্যান্ডকে। শুধু তাই নয়, থার্ড পার্টি ডেলিভারি অ্যাপগুলোর দ্রুত উত্থানেও তৈরি হয় বিকল্প সুযোগের, যার ফলে প্রতিনিয়তই কমতে থাকে পিৎজা হাটের ঐতিহাসিক আধিপত্য। এর আগেও গেল ফেব্রুয়ারিতে পিৎজা হাট বিক্রির পরিকল্পনা করেছিল ইয়াম, পাশাপাশি বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় 250 আউটলেট। প্রতিষ্ঠানটির প্রত্যাশা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেষ হবে বিক্রয় প্রক্রিয়া। উল্লেখ্য, 1958 সালে যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় যাত্রা শুরু করে পিৎজা হাট। 1977 সালে রেস্তোরাঁ চেইনটি কিনে নেয় পেপসিকো ইনকর্পোরেশন। এর 20 বছর পর 1997 সালে রেস্তোরাঁ বিভাগকে আলাদা করে নাম দেয় ইয়াম ব্র্যান্ডস, যার অধীনে পিৎজা হাট ছাড়াও জনপ্রিয় কেএফসি এবং ট্যাকো বেলের মতো প্রতিষ্ঠান রয়েছে। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।